তোমাদের আফ্রিকা মহাদেশ শুরু করব। আফ্রিকা মহাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। প্রথম বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া, যেটা তোমরা আগে পড়েছো। আফ্রিকা মহাদেশ সম্পর্কে দেখো কতগুলো ছবি দেওয়া রয়েছে ফার্স্ট পেজে। কঙ্গো নদী, ড্রাকেন্সবার্গ পর্বতমালা, তারপর হচ্ছে জীববৈচিত্র্য, মিশরের পিরামিড, আফ্রিকার ভেল্ট, এবং হচ্ছে জনবসতি, নীলনদ, এখানকার সাহারা মরুভূমি, মাসাই মারা সংস্কৃতি, সাভানায় সূর্যাস্ত ইত্যাদি, এই ছবিগুলো। এরপরে দেখো আফ্রিকা মহাদেশের অবস্থান ও সীমা। আফ্রিকা মহাদেশ কোথায় অবস্থান করছে? এই মহাদেশটি দেখো গুরুত্বপূর্ণ কয়েকটি রেখা, যেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা 23.5 উত্তর, নিরক্ষরেখা 0 দ্রাঘিমা, মকর ক্রান্তি রেখা হচ্ছে 23.5 দক্ষিণ অক্ষরেখা। এই যে অক্ষরেখা তিনটে রয়েছে এখানে পরপর, এই অক্ষরেখা ছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ রেখা, যেটা হচ্ছে মূল মধ্যরেখা, আফ্রিকার উপর দিয়ে গেছে। বুঝতে পেরেছ? পৃথিবীর আর কোনো মহাদেশের উপরে কিন্তু এতগুলো গুরুত্বপূর্ণ রেখা যায়নি। এছাড়া দেখো অবস্থান, উত্তর দিকে রয়েছে দেখো ভূমধ্যসাগর, উত্তর পূর্ব দিকে রয়েছে দেখো জিব্রাল্টার প্রণালী। দেখতে পাচ্ছ উত্তর পূর্ব দিকে জিব্রাল্টার প্রণালী। সংকীর্ণ প্রণালী শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ অংশ। দেখো ইউরোপ মহাদেশ আর হচ্ছে আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী স্থানে যে সংকীর্ণ অংশটা, ওই অংশটাকে বলা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। পূর্ব দিকে রয়েছে দেখো ভূমধ্যসাগর, আর এদিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। এই মহাসাগরের মধ্যবর্তী স্থানে যে সংকীর্ণ অংশটা, মানে আটলান্টিক মহাসাগর থেকে তুমি যদি ভূমধ্যসাগরে যাও, সেই যে সংকীর্ণ অংশটা, সেটাকেই বলা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী দিয়ে আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্যসাগরে যাওয়া যায়। আর ভূমধ্যসাগর থেকে এদিকে আবার রয়েছে দেখো লোহিত সাগর। ভূমধ্যসাগর আর লোহিত সাগরের মধ্যবর্তী যে ভূখণ্ডটা রয়েছে, ওখানে কিন্তু একটি খাল কাটা আছে, যেটা তোমাদের এখানে ম্যাপে দেয়া নেই। সেটা হচ্ছে সুয়েজ খাল। ওই সুয়েজ খাল দিয়ে কিন্তু বাণিজ্য হতো আগে, এখনও হয়। আচ্ছা, এছাড়া দেখো আরও পূর্ব দিকে এসো, ভারত মহাসাগর রয়েছে পূর্ব দিকে আফ্রিকার। তারপরে একটা ছোট্ট দ্বীপ দেখতে পাচ্ছ, মোজাম্বিক দ্বীপ। এইটি মোজাম্বিক দ্বীপ। আরও দক্ষিণ দিকে এসো, দক্ষিণ দিকে দেখো মকরক্রান্তি রেখার দক্ষিণ অংশ। তারপরে আরও পশ্চিম দিকে এসো, পুরো পশ্চিমের অংশটাই হচ্ছে কি রয়েছে, আটলান্টিক মহাসাগর। তাহলে সীমা কি কি পেলে? উত্তর দিকে রয়েছে ভূমধ্যসাগর, উত্তর পূর্ব দিকে রয়েছে লোহিত সাগর, আর পূর্ব দিকে রয়েছে ভারত মহাসাগর, পশ্চিম দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, আর উত্তর পূর্ব দিকে রয়েছে উত্তর পশ্চিম দিকে রয়েছে জিব্রাল্টার প্রণালী। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আফ্রিকা মহাদেশের চতুর্সীমা কি, তখন তুমি এইভাবে বলবে। বুঝতে পেরেছ? আর গুরুত্বপূর্ণ রেখাগুলোও বলবে, এখানে কি কি গুরুত্বপূর্ণ রেখা রয়েছে। দেখো তোমাদের বইতে লেখাও রয়েছে, আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা, একই সঙ্গে পৃথিবীর উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম গোলার্ধে অবস্থিত। নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা এবং মূল মধ্যরেখা, চারটি হচ্ছে আফ্রিকার ওপর দিয়ে বিস্তৃত। আচ্ছা, এখানে কিন্তু দেখো 19 শতাব্দীর প্রথমে আফ্রিকার বহু দেশ এখানে বাণিজ্য করতে আসতো, এবং উত্তর আমেরিকার কিছু দেশের উপনিবেশ কিন্তু এখানে ছিল, এবং পূর্ব আফ্রিকাতেই পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছিল। দেখো ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে জিব্রাল্টার প্রণালী, যেটা আগে তোমাদের বললাম, ছবিতে দেখতে পাচ্ছ। এশিয়া মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে লোহিত সাগর ও সুয়েজ খাল। সুয়েজ খালটা তোমাদের ছবিতে দেয়া নেই, আমি বললাম কোন জায়গায় অবস্থিত। দুটি বড় জলভাগ, যেমন সাগর বা মহাসাগর
যুক্ত হয় যে সংকীর্ণ জলভাগ দ্বারা তা হচ্ছে প্রণালী, যেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশও বলা হয়। এই জায়গাটা হচ্ছে লোহিত সাগর, এই যে ভূমধ্য সাগর আর হচ্ছে লোহিত সাগরের মাঝে যে অংশটা ভূখণ্ডটা, এইখানটা হচ্ছে সুয়েজ খাল। এই জায়গাটা কিন্তু তোমাদের বইতে ছবি দেয়া নেই, বলে দিচ্ছি, বুঝেছো? আচ্ছা, আফ্রিকাকে দেখো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কেন বলা হয়? প্রাকৃতিক দুর্গমতা। দুর্গমতা মানে কি? মানে জায়গাটা হচ্ছে খুবই দুর্গম, প্রবেশ করা যায় না। প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ আর্দ্র জলবায়ু, প্রচণ্ড গরম, এবং এখানে মানে আর্দ্রতাও বেশি, স্যাঁতস্যাঁতে। গভীর জঙ্গল, হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য মানুষ এখানে প্রবেশ করতে পারে না সহজে, এবং আধুনিক সভ্যতার আলো এখানে পৌঁছাতে পারেনি। সেই কারণে এটাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। দেখো এরপরে দিয়েছে আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কি? ভূপ্রকৃতি, নদ নদী ইত্যাদি বিষয় নিয়ে, সব কিছু নিয়েই, জলবায়ু সব নিয়েই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আজকে তোমাদের এখন যেটা বলাচ্ছি সেটা হচ্ছে ভূপ্রকৃতি, মানে ভূমির কি কি বৈচিত্র্য আছে। প্রথমেই দেখো একেবারে উত্তর পশ্চিম দিকে তাকালে দেখতে পাবে অ্যাটলাস পর্বতমালা। এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দেখো মাউন্ট তোবকল। এই যে ছবি দেওয়া রয়েছে মাউন্ট তোবকল। এছাড়া দেখো আটলাস পর্বতমালা দক্ষিণ দিকে রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি। এই যে উটের সারি দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সাহারা মরুভূমির ছবি দেয়া। সাহারা মরুভূমির মধ্যভাগে দেখো দুটি মালভূমি আছে উল্লেখযোগ্য, নাম দুটো মুখস্থ রাখবে, আহাক্কার মালভূমি আর একটা হচ্ছে টিবেস্তি মালভূমি। এই মালভূমি অত্যন্ত শুষ্ক এবং রুক্ষ হওয়ায় এখানে বসতি প্রায় দেখাই যায় না। কারণ হচ্ছে যে জনবসতি গড়ে উঠতে গেলে তো মানুষের প্রয়োজনীয় জিনিসগুলো দরকার, এখানে কিন্তু সেগুলো পাওয়া যায় না। সেই কারণে মানুষ বসবাস এখানে করে না, খুব কম। সাহারা মরুভূমির পূর্ব দিকে রয়েছে নীল নদ। এই নদী আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে বিপুল জলরাশি বয়ে নিয়ে আসে। তার ফলে কি হয়, মিশরের এই জায়গাতে হচ্ছে জনবসতি গড়ে উঠেছে নীল নদকে কেন্দ্র করে। বুঝতে পেরেছ? যেহেতু নীল নদ, দেখো ছবি দেওয়া রয়েছে সবুজ একদম, আর যেহেতু নীল নদ রয়েছে সেই জন্য জলের অভাব হয় না, সেই জন্য এই নীল নদকে কেন্দ্র করেই জনবসতি গড়ে উঠেছে। এরপরে দেখো নিরক্ষরেখার আশপাশে দেখা যায় কঙ্গো নদী অববাহিকার ঘন জঙ্গল। বৃষ্টি এখানে প্রচুর হয় এবং সারা বছর এখানে এত বৃষ্টি হয়, সেই কারণে এখানে ঘন জঙ্গল সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? এখানকার আর একটা উল্লেখযোগ্য যেটা ভূমিরূপ, সেটা হচ্ছে গ্রস্ত উপত্যকা। পূর্ব আফ্রিকার ভূপ্রকৃতি একটু অন্যরকম। দেখো এই যে ছবিটা দেয়া রয়েছে বাঁদিকে, গ্রস্ত উপত্যকা। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল সৃষ্টি হয়েছে এবং দুটো ফাটলের মাঝখানের অংশ নিচেই বসে গিয়ে নিচু হয়ে গেছে, গিয়ে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে। গ্রস্ত উপত্যকা অঞ্চলে বহু হ্রদ দেখা যায়। সেই হ্রদগুলোর গভীরতা এবং দৈর্ঘ্য অনেক বেশি। এই রকমই উল্লেখযোগ্য কতগুলো হ্রদ রয়েছে দেখো, টাঙ্গানিকা, মালাউই, রুডলফ, অ্যালবার্ট, এগুলো হচ্ছে এখানকার উল্লেখযোগ্য হ্রদ। বুঝতে পেরেছ? তাহলে গ্রস্ত উপত্যকাটা হচ্ছে কি কারণে সৃষ্টি হয়েছে না, ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠ ফাটল ধরে গেছে, ফাটল ধরে গিয়ে দুটো ফাটলের মাঝখানের অংশ বসে গিয়ে এই গ্রস্ত উপত্যকাটা সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু এখানকার উল্লেখযোগ্য ভূমিরূপ, মনে রাখবে ভালো করে। বুঝতে পেরেছ? আর এখানে যে হ্রদগুলো আছে একটু নামগুলো মনে রেখো, টাঙ্গানিকা, মালাউই, রুডলফ, অ্যালবার্ট, এইগুলো। বুঝেছ? আচ্ছা, এরপরে দেখো পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা অঞ্চল ছাড়াও রয়েছে ইথিওপিয়ার উচ্চভূমি। এই উচ্চভূমির দক্ষিণে মাউন্ট কেনিয়া, মাউন্ট কিলিমাঞ্জারো, রুয়েনজারি পর্বত পর্যন্ত চলে গেছে। মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকা মহাদেশের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ।
নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হলেও উচ্চতা অনেক বেশি হয় সারা বছর এই চূড়ায় বরফ জমে থাকে। তোমরা জানো নিরক্ষীয় অঞ্চল প্রচণ্ড গরম, কিন্তু তাও কেন বরফ জমে থাকে এখানে বলো তো? তার কারণ হচ্ছে যে উচ্চতা বেশি। বুঝতে পেরেছো? উচ্চতা বেশি হওয়ার জন্য কি হয়? ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে সেখানে বরফ জমে যায়। বুঝেছো? সেই কারণে এর চূড়ায় সারা বছর বরফ জমে থাকে। দেখো এখানে রয়েছে মরুভূমি আরও দুটো। সাহারা আগে পেলে, এরপরে দেখো কালাহারি এবং নামিব নামে দুটো মরুভূমি দক্ষিণ আফ্রিকায় রয়েছে। বুঝতে পেরেছো? আর উঁচু মালভূমিতে রয়েছে তৃণভূমি, যার নাম হচ্ছে ভেল্ট। এই তৃণভূমিটা কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। বুঝতে পেরেছো? উষ্ণতা এখানে অপেক্ষাকৃত কম, গরম খুব বেশি না, মানে শীত এবং উষ্ণতা দুটোই হচ্ছে মাঝামাঝি। বুঝতে পেরেছো? এই তৃণভূমিটার নাম হচ্ছে ভেল্ট। যদি জিজ্ঞেস করা হয় তোমাকে যে আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি, কি বলবে তখন? ভেল্ট। বুঝেছো? এবং একেবারে দক্ষিণ পূর্ব দিকে রয়েছে ড্রাকেন্সবার্গ পর্বতমালা। এই অংশ থেকে উল্লেখযোগ্য কি কি মনে রাখবে? যে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কি কি মনে রাখবে, আর দক্ষিণ দিকে ইথিওপিয়ার উচ্চভূমি থেকে সৃষ্ট হয়েছে কি কি পর্বতশ্রেণী, এগুলো একটু মনে রেখো ভালো করে। বুঝেছো? যেমন হচ্ছে মাউন্ট কেনিয়া, মাউন্ট কিলিমাঞ্জারো, রুয়েনজারি, এগুলো। বুঝেছো? আর হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম, আর হচ্ছে পর্বতমালা ড্রাকেন্সবার্গ পর্বতমালা। হয়েছে? আচ্ছা, এরপরে দেখো আফ্রিকার নদ নদী। আফ্রিকার নদ নদীর মধ্যে দেখো 5টি আফ্রিকার হচ্ছে প্রধান নদী। কি কি নদী দেখো? নীলনদ রয়েছে, নাইজার রয়েছে, কঙ্গো, তারপরে হচ্ছে জামবেশি, আর হচ্ছে অরেঞ্জ। পেয়েছো? ছবিতে দেখতে পাচ্ছ তো? নীলনদ, নাইজার, কঙ্গো, জামবেশি, আর হচ্ছে অরেঞ্জ নদী। নীলনদ হচ্ছে দেখো সব থেকে বড়। তারপরে হচ্ছে কঙ্গো, নাইজার হচ্ছে, তারপর জামবেশি এবং অরেঞ্জ। যাই হোক, দৈর্ঘ্যগুলো তোমাদের সবগুলো মনে রাখতে হবে না, শুধু নীলনদের দৈর্ঘ্যটা মনে রেখো। বুঝতে পেরেছো? 6,650 কিমি। তাহলে 5টা প্রধান নদী কি কি পেলে? নীলনদ, কঙ্গো, নাইজার, জামবেশি, আর হচ্ছে অরেঞ্জ। এই নদীগুলো এখানে দেখা যায়। আফ্রিকা মহাদেশে ভূপ্রাকৃতিক মানচিত্রে বহু উচ্চভূমি তোমরা দেখতে পেলে, মালভূমি এবং হ্রদ এলাকা দেখতে পেলে। এই উচ্চভূমি আর হ্রদগুলো থেকেই আফ্রিকার বড় বড় নদীগুলি সৃষ্টি হয়েছে। কতগুলো নদী পেলে? 5টা নদী সৃষ্টি হয়েছে। প্রথম দেখো নীলনদ। নীলনদ হচ্ছে, মিশরকে নীলনদের দান বলা হয়। এই নীলনদ যদি না থাকতো, মিশর কিন্তু মরুভূমিতে পরিণত হতো। বুঝতে পেরেছ? শুধুমাত্র আফ্রিকা নয়, সারা পৃথিবীর কিন্তু দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় 10 ভাগ জলই নীলনদ দিয়ে বয়ে যায়। দুটো প্রধান ধারা এই নদী তৈরি করেছে। জলধারা, ধারা মানে জলধারা, বুঝেছ? দুটো জলধারার নাম কি? একটা হচ্ছে হোয়াইট নীল, আর একটা হচ্ছে ব্লু নীল। বুঝতে পেরেছ? যদি তোমাদের প্রশ্ন করা হয় যে নীলনদ সৃষ্টি হয়েছে কোন দুটি নদীর মিলিত প্রবাহে, কি বলবে? একটি হোয়াইট নীল, আরেকটি হচ্ছে ব্লু নীল। কোথায় উৎস? হোয়াইট নীল হচ্ছে উৎস হচ্ছে হোয়াইট নীল, যার উৎস আফ্রিকার বুরুন্ডি মালভূমি থেকে। আর ব্লু নীলের উৎস কোথায়? ইথিওপিয়ার উচ্চভূমি। বুঝতে পেরেছ? উত্তর সুদানের রাজধানী খার্তুম, সেই খার্তুমে এসে এরা মিলিত হয়েছে। বুঝেছ কি বললাম? তাহলে হোয়াইট নীল আর ব্লু নীল দুটো নদী বা জলধারা একসাথে এসে মিলিত হয়েছে কোথায়? খার্তুম শহরের কাছে। ওখানে এসে এক জায়গায় মিলিত হয়েছে। তারপরে নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে করে তুলেছে সবুজ। নীলনদ ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। ভূমধ্যসাগরে যেখানে গিয়ে মিশেছে সেখানে মোহনার কাছে তৈরি করেছে বিশাল বদ্বীপ।
বদ্বীপ কি জানো তো? নদী পলি সঞ্চয় করে আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি করছে, আকৃতির দ্বীপ তৈরি করছে, চারদিক জল দিয়ে ঘেরা দ্বীপ। এখানে ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে, মানে যেখানে গিয়ে মিশেছে সেই জায়গাতে বদ্বীপ সৃষ্টি হয়েছে। এই বদ্বীপ খুব উর্বর হয়, কারণ হচ্ছে বিভিন্ন জায়গা পলি ধুয়ে নিয়ে এসে পলি মাটি এখানে সঞ্চয় করছে, এবং এই পলি মাটি এতটাই উর্বর হয় যে এখানে চাষবাস খুব ভালো হয়। এই কারণে দেখো মিশরের অধিকাংশ মানুষ এখানে কৃষিকাজ, পশুপালন ও বসবাস করে থাকে। সহজে এখানে চাষবাস করতে পারছে, তারপরে ভালো ফসল ফলছে, নীলনদ থেকে জল পাচ্ছে এবং পশুপালনও করতে পারছে। মানুষ সেখানে বসবাস করে। মানুষ তো সেখানেই বসবাস করে যেখানে তার জীবন ধারণের সুযোগ সুবিধাগুলো থাকছে। জল রয়েছে এবং চাষবাস রয়েছে, পশুপালন করা যাচ্ছে। তারপরে নীলনদ থেকে তারা মাছও ধরতে পারছে, নদীর থেকে মাছ ধরেও তারা জীবিকা নির্বাহ করতে পারে। বুঝেছো? সেই কারণেই কিন্তু নীলনদের তীরে বহু মানুষ বসবাস করে। বুঝেছো? মিশরে সেটা মানে মেনলি কিন্তু মিশরকেই আমরা নীলনদের দান বলে থাকি। এখানে দেখো কতগুলো বিখ্যাত শহর গড়ে উঠেছে, খার্তুম, আসওয়ান, লাস্কার, তারপরে হচ্ছে কায়রো। বুঝেছো? এগুলো হচ্ছে নীলনদের ধারেই গড়ে ওঠা বিখ্যাত শহর। তাহলে তোমরা নীলনদ সম্পর্কে জানলে যে নীলনদ মিশরকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তুলেছে, এবং এই নীলনদ যদি না থাকতো মিশর মরুভূমিতে পরিণত হতো। নীলনদের মানে উৎস বা সৃষ্টি দুটো নদী জলধারা করেছে, একটা হচ্ছে হোয়াইট নীল আর একটা হচ্ছে ব্লু নীল। বুঝতে পেরেছ? নীলনদকে কেন্দ্র করে বহু মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। আচ্ছা, এরপরে দেখো কঙ্গো নদী। কঙ্গো নদীটা হচ্ছে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী। এর প্রবাহের দিক হচ্ছে পশ্চিম দিকে। দেখো ম্যাপে দেখো পশ্চিম দিকে কঙ্গো নদী দেখতে পাচ্ছ। পশ্চিম দিকে কি কোন মহাসাগর রয়েছে? পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে? যেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। কঙ্গো নদী গিয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে। আচ্ছা, নীলনদের দৈর্ঘ্যে নীলনদের চেয়ে কম হলেও জলপ্রবাহ কিন্তু যথেষ্ট বেশি। এখানে প্রচুর বৃষ্টি হয়। বুঝেছ? নিরক্ষীয় অঞ্চল বলে প্রচুর বৃষ্টি হয়। আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গোর সৃষ্টি হয়। প্রতিদিন প্রচুর জল কঙ্গোর মধ্য দিয়ে আটলান্টিক মহাসাগরে পড়ে। বয়ে যাওয়ার পথে বহু জায়গায় গভীর উপত্যকা তৈরি করেছে। জাম্বিয়ার উত্তর প্রান্ত হলো এই নদীর উৎসস্থল। প্রায় ওই একই জায়গা থেকে পূর্ব দিকে সৃষ্টি হয়েছে জাম্বেসি নদী। কিসাঙ্গানি, বান্ডাকা, কিনশাসা, ব্রাজাভিল হলো কঙ্গোর তীরে গড়ে ওঠা উল্লেখযোগ্য শহর। এরপরে দেখো নাইজার নদী। নাইজার নদী হচ্ছে পশ্চিম আফ্রিকার প্রধান নদী। এর উৎসস্থল হচ্ছে আটলান্টিক মহাসাগর থেকে প্রায় 200 কিমি দূরে গিনি উচ্চভূমিতে। মানচিত্রটি দেখলে দেখা যাবে নদীটা আটলান্টিকের উল্টো দিকে সাহারা মরুভূমির দিকে প্রবাহিত হয়েছে। উত্তর দিকে টিম্বাকটু শহর থেকে প্রবাহিত হওয়ার পর আবার দক্ষিণ দিকে এসে নাইজেরিয়ায় প্রবেশ করেছে। মোহনার কাছে বদ্বীপ তৈরি করেছে, যা বেশ জনবহুল। বদ্বীপের কাছে জনবহুল কেন বলো তো? জনসংখ্যা বেশি কেন বলো তো? তোমাদের আগেই বললাম যে বদ্বীপ অঞ্চলের মাটি খুব উর্বর হয়, চাষবাস ভালো হয়, পশুপালন ভালো হয়, মানুষের জীবিকার সুযোগ সুবিধা থাকে। সেই কারণে এই বদ্বীপ অঞ্চল হচ্ছে জনবসতি বেশি গড়ে ওঠে। এই নদী বদ্বীপের জলাভূমিতে প্রতি বছর প্রচুর পরিযায়ী পাখি উড়ে আসে। তাহলে নাইজার নদীরও গুরুত্ব রয়েছে দেখো। বুঝতে পেরেছ? প্রত্যেকটা নদী মানে আমাদের যে সভ্যতা গড়ে উঠেছে সেই সভ্যতা কিন্তু সব নদী কেন্দ্রিক। প্রাচীন কাল থেকেই যত সভ্যতা গড়ে উঠেছে, কারণ জল হচ্ছে মানুষের প্রধান প্রয়োজন। জলের আর এক নাম জীবন।
জলকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত সভ্যতা গড়ে উঠেছে। সেই কারণে দেখো নাইজার নদীকে কেন্দ্র করেও এখানে মানব সভ্যতার বিকাশ ঘটেছে। এরপরে দেখো জামবেসি নদী। জামবেসি নদী হচ্ছে আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদী। জাম্বিয়া, অ্যাঙ্গোলা আর কঙ্গো এই তিনটি দেশের সীমান্ত অঞ্চলে সেইখান থেকে এই নদীর উৎপত্তি। এই নদীর পথে সৃষ্টি হয়েছে পৃথিবী বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত। দুটি বড় জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে এই নদীর পথে। তোমরা আগে জলপ্রপাত কি জানো নিশ্চয়ই, পড়ে এসছো, নদীর চ্যাপ্টারে তোমাদের পড়ানো হয়েছে। নদীর ঢাল যদি হঠাৎ কোনো কারণে বেড়ে যায় তখন জলটা ওপর থেকে নিচের দিকে আছড়ে পড়ে। ওই যে জলটা আছড়ে পড়লো সেটাকেই জলপ্রপাত বলা হয়। এরকম জামবেসি নদীর গতিপথে মানে উৎস থেকে যখন মোহনার দিকে নদী যায় তখন যদি তার গতিপথে হঠাৎ করে কোনো চ্যুতি সৃষ্টি হয়, কোনো অংশ বসে যায়, তার ফলে কি হচ্ছে ওপরের অংশ থাকে নিচের অংশের একটা ঢালের তফাৎ হয়ে যায়, সেইখানটায় জলপ্রপাতের সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? এখানেও তাই সৃষ্টি হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত। আরেকটি নদী যেটা সেটা হচ্ছে অরেঞ্জ নদী। আফ্রিকার আরেকটি উল্লেখযোগ্য নদী, তার নাম হচ্ছে অরেঞ্জ নদী। সেটি হচ্ছে পশ্চিম দিকে প্রবাহিত। আফ্রিকার পঞ্চম দীর্ঘতম নদী। ড্রাকেন্সবার্গ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে এই নদীটি। বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে জলসেচের উদ্দেশ্যে। প্রায় 29টা জলাধার তৈরি করা হয়েছে এই নদীতে। জলাধার কি? যেখানে জল মানে বন্যার সময় অতিরিক্ত জল, বর্ষার সময় অতিরিক্ত জল সেই জলাধারের মধ্যে ধরে রাখা হয়। বুঝেছো? সেই জলটাকে পরবর্তীকালে জলসেচের কাজে ব্যবহার করা হয়, কৃষিকাজ খুব ভালো হয়। বুঝতে পেরেছো? তোমাদের এখানেই শেষ করলাম এই অংশটা।